594 কিলোমিটারের এই লম্বা এক্সপ্রেসওয়ে আমি জীবনে প্রথমবার কভার করতে চলেছি। শুনেছি নাকি 36,000 কোটি টাকা লেগেছে এই এক্সপ্রেসওয়েটা বানাতে। আর তার সাথে সাথে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই হাইওয়েতে রাইড করার আমার পুরো এক্সপিরিয়েন্স। মর্নিং গুরু, আর তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং শাসন থেকে। আমরা মেনলি গঙ্গা এক্সপ্রেসওয়ের কাছে শাসন বলে একটা জায়গা রয়েছে, সেখানে গতকাল রাতে এসে পৌঁছেছিলাম। এই জায়গা থেকে গঙ্গা এক্সপ্রেসওয়ের দূরত্ব বেশি নয়, আর এই হোটেলটা কিন্তু অনেক কষ্ট করেই খুঁজে পেয়েছিলাম। এই এলাকায় সেরকম হোটেল নেই, তো এই যে দেখতে পাচ্ছ লাস্ট ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, তো হোটেলের ডিটেলস তো আমি শেয়ার করেই দেবো। তার সাথে সাথে আজকে যে জার্নিটা হতে চলেছে এটা কিন্তু পুরোপুরি আলটিমেট ইউনিক জার্নি। আমার লাইফের ফার্স্ট এরকম হবে যে আমি পুরোপুরি 500 কিলোমিটার প্লাস গঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে বাইক চালাবো। আর এই এক্সপ্রেসওয়েটা কিন্তু কানেক্ট করছে প্রয়াগরাজকে মিরাটের সাথে। মাঝখানে আর কোনো রকম এদিক ওদিক যানজটের কোনো টেনশন থাকবে না, জাস্ট হাইওয়ে দিয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে বাইক চালাবো। সেই কারণে সকাল সকাল কিন্তু আমরা রেডি হওয়া শুরু করে দিয়েছি। এই যে নিজেদের লাগেজ নিজেদেরই নিয়ে যেতে হচ্ছে নিচে। এই হোটেলের সার্ভিস অতটাও ভালো নয়। এটা হচ্ছে হোটেলের নাম আর এটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। দেখো, যখন তুমি তোমার ড্রিম বাইকটা নিয়ে রাইডে বেরোবে না, তখন বাইকের সেফটিটাও কিন্তু খুবই বেশি পরিমাণে দরকার। তো এই হোটেলের সব থেকে আমার দেখে পছন্দ হয়ে গেলো ফার্স্টে এই যে এখানে পার্ক করতে পেরেছিলাম এই ঘরের ভেতরে। চেইন লিফট কিন্তু মাস্ট। তো আমরা কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে গেছি আমাদের জার্নি শুরু করার জন্য। টাইম হচ্ছে করি এখন 10:49, আর আমরা এখানে ম্যাপ সেট করেছি হচ্ছে চণ্ডীগড়ের, যার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 869 কিলোমিটার। গুগল ম্যাপ আমাদের দেখাচ্ছে 11 ঘন্টা 44 মিনিট আমাদের লাগবে। তো দেখা যাক চণ্ডীগড় আজকে পৌঁছাতে পারি কিনা আমরা। চলো বাই ভাইয়া, ভগবানের নাম নিয়ে শুরু করা যাক আমাদের আজকের জার্নি। দেখো ভগবান পাশে থেকো, আমরা যেন সেফলি আমাদের জার্নিটা কন্টিনিউ করতে পারি। আমাদের বাইকে এখন যা পেট্রোল রয়েছে তাতে 213 কিলোমিটার কিন্তু আমাদের বাইক চলে যাবে। এখান থেকে কানপুর হচ্ছে 219 কিলোমিটার। আজকে আমাদের বাইকেরও টোল ট্যাক্স দিতে হবে। আর আজকে আমাদের কাজ হচ্ছে এই বোরিং এক্সপ্রেসওয়েগুলো দিয়ে আমাদের রাস্তাটাকে কভার করে নেওয়া। আর রাতে বেশ আমাদের ঠিকঠাক ঘুম হয়ে গেছে, সে কারণে এনার্জি একদম ফুল রয়েছে। আজকে তোমরা শুধুমাত্র দেখো আমাদের গাড়ির অ্যাভারেজ স্পিড কত থাকে আর কত তাড়াতাড়ি আমরা ডিস্টেন্স কভার করি, কারণ এক্সপ্রেসওয়েগুলো কিন্তু ইউজ করা হয় এই তাড়াতাড়ি জার্নিটুকু কমপ্লিট করার জন্য। আর আমি যতটা জানি এই গঙ্গা এক্সপ্রেসওয়ে হচ্ছে খুবই এক্সপেন্সিভ, মানে টোল ট্যাক্স কিন্তু অনেক বেশি লাগে। তো চলো দেখা যাক আমাদের টাইগারের জন্য কত টোল ট্যাক্স দিতে হয়। 120-তে আমাদের গাড়িতে কত আরপিএম থাকে দেখবে, 4750 আরপিএমে চলে। রকেট যাচ্ছে আমাদের গাড়ি। উইন্ডশিল্ডটা আরেকটু ওপরে তুলে নেবো, তাহলে একদম আমাদের কষ্টই হবে না, হাওয়া মাথার ওপর দিক দিয়ে একদম বেরিয়ে যাবে। আর তোমাদের বলি, বারাণসী ক্রস করার পর আগে আমরা কী করতাম বলো তো, আমরা বেঁকে যেতাম হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার জন্য। পূর্বাঞ্চল, তারপরে যমুনা, এই সমস্ত রাস্তা দিয়ে আমরা যেতাম হচ্ছে দিল্লি। আর আমি ম্যাপে যা দেখেছি এই হাইওয়ে দিয়ে গেলে কিন্তু আমাদের দিল্লির ভেতর দিয়েও যেতে হবে না, তো দিল্লির জ্যামটাকেও আই থিঙ্ক আমরা বাইপাস করতে পারবো। লুক অ্যাট দিস গঙ্গা এক্সপ্রেসওয়ে, আর 2 কিলোমিটারের ভেতরে আমরা পেয়ে যাব আমাদের ভারতবর্ষের সব থেকে লংগেস্ট এক্সপ্রেসওয়ে কিন্তু দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে। সেই এক্সপ্রেসওয়ে দিয়ে তো আমাদের এখনও গাড়ি অথবা বাইক চালানো নেই। ওই এক্সপ্রেসওয়েতে বাইক মনে হয় অ্যালাউড নয়, তো কোনো একবার গাড়ি নিয়ে রোড ট্রিপ আমি করবো। আর ওই যে আমি দূরে কিন্তু গেট দেখতে পেয়ে গেছি गंगा एक्सप्रेसवे। टोल के लिए स्लिप आगे से लेना पड़ेगा? हाँ, यहाँ टोल नहीं कटता है, यहाँ पैसा नहीं लगेगा। ओके ओके ठीक है ठीक है। এখানে বেরোবো কি করে দেখছি, দাঁড়ো नहीं जाएगा ना। ফুল অন কর্নারিং করছি দেখো। ফাইনালি উই আর অন দ্য গঙ্গা এক্সপ্রেসওয়ে। আর দেখো চিত্রকূট 147, মিরাট 619 কিলোমিটার। ওয়েলকাম টু গঙ্গা এক্সপ্রেসওয়ে। ভাইয়া জি যারা দেখো তো সহি, তোমার জন্য এত দূরে আসা গুরু। এখানে দাঁড়িয়ে গঙ্গা এক্সপ্রেসওয়ের সাথে ছবি ভিডিও সব কিছু বানানো হয়ে গেছে। এবার চলো বেরোই। 840 কিলোমিটারের মধ্যে যেতে হবে এখনো। আমরা কিন্তু আমাদের বাইকের ক্রুজ কন্ট্রোল সেট করে দিয়েছি, আর এবার জাস্ট বসে থাকা কাজ। গরম এতটা লেগে গেছিলো, এই যা রোদ, তার সাথে এখানকার ওয়েদার এমন, পুরোপুরি দাঁড়ালেই স্নান করিয়ে দিচ্ছে আমাদের জ্যাকেটের ভেতরে। দেখো এখানে লেফট সাইডে লেখা রয়েছে বাসের স্পিড লিমিট হচ্ছে 100, গাড়ির হচ্ছে 120, বাইকের কিছু লেখা নেই। 11:35 বাজে এখন ঘড়িতে। আমাদের যত দূর চোখ যাচ্ছে পুরো একদম স্ট্রেট রাস্তা। তোমরা দেখতে পাচ্ছ এখন গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিউ। এই রাস্তায় সেরকমভাবে গাছপালা আমরা দেখতে পাচ্ছি না, পুরো একদম চারিদিকে ফাঁকা ফাঁকা রয়েছে। বাট
যমুনা পূর্বাঞ্চল ওই সমস্ত হাইওয়েতে না তাও একটু গাছপালা দেখতে পাওয়া যায়। আর রাস্তার লেফট সাইডে এরকম সব ছোটোখাটো বস্তি মতো রয়েছে। আর তোমাদের বলে দিই এক্সপ্রেসওয়ের আশেপাশে কিন্তু সেরকম লোকালিটি থাকে না। আমি বলবো যে ওরে বাবা, রাস্তা ভাই দেখলে উঁচু নিচু রয়েছে, কি রাস্তার মাঝখানে এরকম থাকা তো উচিত না এক্সপ্রেসওয়েতে। এই দেখো চারিদিকে দেখলে তোমরা বুঝতে পারবে পুরো একদম মাঠ, অল্প কিছু বাড়ি। তো এখানে কিন্তু হেল্প পাওয়ার মতো সেরকম কিছু সিস্টেম নেই। তো রাতে রাইড করা সেফ নয় আমার যতটা মনে হয় এই সমস্ত এক্সপ্রেসওয়ে দিয়ে। আর সেই কারণেই কিন্তু আমরা থেকে গেছিলাম। সামনে টোল প্লাজা চলে এসছে। টোল প্লাজার একটা দোকানই খোলা রয়েছে, এই যে এখানে পুরো एंड तक जाना है, पूरा एंड तक, मिरट तक। मिरट ही एंड है ना? कितना है पूरा इसका टोल? 685 रुपये। 685। रात में भी जा सकते हैं ना? रात में भी जा सकते हैं? सेफ है रात में? हाँ सेफ है, कोई दिक्कत, कोई लोकल का चढ़ ही नहीं पाएगा, एंट्री नहीं है इधर उधर से। ओके। अगर आप एंट्री और पेट्रोल पंप कितनी दूर बाद है पेट्रोल पंप? यहाँ से 47 किलोमीटर बाद, लोकेशन 541 है। एक बार देख सकते हैं? आप इसी भरवा लीजिएगा, इन सब के बारे में मैं नहीं जानता। ओके ठीक है, थैंक यू भैया। আমি জানতাম যে আরও অনেক বেশি টাকা লাগে, বললেও 685 টাকা লাগবে। তো আমার মনে হয় ঠিকই আছে, কারণ যমুনা তার সাথে সাথে বাকি এক্সপ্রেসওয়েগুলো দিয়ে গেলেও কিন্তু টোটাল এরকম 500-600 টাকা মতনই লাগে। আর আমি আজকে একটা জিনিস চেক করবো আমার বাইকের, আমি পুরো 120তেই বাইকটা চালাবো, মানে তার বেশিও যাবো না তার কমেও যাবো না, 120তে ক্রুজ কন্ট্রোল সেট রাখবো। আর শেষ পর্যন্ত দেখবো কত মাইলেজ পাই। এখন যেমন দেখাচ্ছে 16.4, এটা হচ্ছে অ্যাভারেজ, বাট এটা বেড়ে যাবে আমার যতটা মনে হয়। ওয়েদার এখনো পর্যন্ত মোটামুটি আমাদের ঠিকঠাকই লাগছে। বাইরে টেম্পারেচার দেখাচ্ছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা জিনিস তো বলতেই হবে, 54 কিলোমিটার রাইড করার পর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার পেছনেও কিন্তু কোনো গাড়ি নেই, আগেও কোনো গাড়ি নেই। ওই সাইডে ওই যে একটা গাড়ি দেখতে পেলাম। বাকি যে এক্সপ্রেসওয়েগুলো দিয়ে আমরা রাইড করেছি সেগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে ট্রাফিক থাকে, মানে তাও গাড়ি ঘোড়া দেখতে পাওয়া যায়। এই কিলোমিটারের পর কিলোমিটার কাউকে দেখতে পাচ্ছি না এখানে। আর এই সমস্ত এক্সপ্রেসওয়ে দিয়ে যখন তোমরা রাইড করবে না, মানে আমরাও এখন যে রাইড করছি কিছু কিলোমিটার অন্তর মানে তোমার ক্লিয়ার যে আছে তার সাথে কথা বলতে থাকবে, তার সাথে সাথে মাইন্ডটাকে একটু ডাইভার্টও করতে থাকবে। কারণ একটানা এরকম রাস্তার দিকে তাকিয়ে থাকলে না হাইওয়ে হিপনোসিস হয়ে যায়, তো একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে। সে কারণে মোটামুটি 100-150 কিলোমিটার যাওয়ার পরে একটু দাঁড়ালে, জল খেলে, আরে ভাইয়া ভাইয়া ভাগো ভাগো ভাইয়া, জল খেলে, একটু খাবার দাবার খেলে, তো সেই ব্রেকগুলো কিন্তু নিও। তো আমরাও দাঁড়াবো মোটামুটি আর 50 কিলোমিটার যাই, তারপরে আমরা দাঁড়াবো। তখন আমাদের আজকের রাইডের মোটামুটি 110 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। ভাই আমি আর কন্ট্রোল করতে পারলাম না, 140-এ সেট করে দিয়েছি এখন ক্রুজ কন্ট্রোল। এত ফাঁকা রাস্তা, আর সামনে তো পেট্রোল ভরাবোই, সেই কারণে মাইলেজ এখন একটু কমে গেলেও অসুবিধা হবে না। রেঞ্জ এখন 125 কিলোমিটারের রয়েছে। ডিস্টেন্স টোটাল কমপ্লিট হয়ে গেছে আমাদের 78.7 কিলোমিটার। এখন অ্যাভারেজ স্পিড দেখাচ্ছে আমাদের গাড়ি 90 কিলোমিটার পার আওয়ারের। এই যে এখানে মোটামুটি 60 কিলোমিটার অন্তর পেট্রোল পাম্প আছে বললেন এখানে, আর 60 কিলোমিটার মে না। এখানে গ্যাসেরও ব্যবস্থা রয়েছে, মানে সিএনজিও হয়ে যাবে। সব মেনলি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এই সমস্ত বিল্ডিংগুলো, ওইটা চালু হয়েছে। মাঝখানে আমরা রেকর্ড করেছিলাম, বাট ক্যামেরাতে দেখছিলাম রেকর্ড হয়নি। তো তোমাদের দেখিয়ে দিই টোটাল কত কিলোমিটার কমপ্লিট করার পর আমি ফুড কোর্ট পেয়েছি। আর এই যে কিলোমিটারটা, এটা আমি দেখাবো হচ্ছে তোমাদের যেখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স, সেখান থেকেই এই যে 84 কিলোমিটার কমপ্লিট করার পর এখানে এসে একটা জিনিস জানতে পারলাম যে মোটামুটি প্রত্যেক 60 কিলোমিটার অন্তর পেট্রোল পাম্প চালু হয়ে গেছে। খাবার দাবারও মানে এরকম তোমরা ব্যবস্থা পেয়ে যাবে। তো চলো ভেতরে যাই, কী খাবার দাবার এখানে পাওয়া যায় সেটা গিয়ে তোমাদের বলছি। গরমে আমার অবস্থাটা দেখো একবার। আর এই যে এটা হচ্ছে ফুড কোর্ট, কারি চাওয়াল, পনির, এই সমস্ত সব কিছু খাবার এখানে তোমরা পেয়ে যাবে। টক দই, পনির পরোটা, চাটনি, আর এটা কি রোজ এখানে এই জিনিসটা কিন্তু মানে মাস্ট হ্যাভ এই গরমের ভিতরে রাইড করলে। একটু ফুড ব্লগারও হয়ে যায়। খাবারের কোয়ালিটি কেমন একটু তোমাদের বলছি দাঁড়াও। দাম একটু বেশি, মানে পুরি সবজি এখানে 100 টাকা প্লেট। এটা কত নিল? এটা 140 টাকা। বাট খাবার ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর
2 লিটার জলও নিয়ে নিয়েছি, ওআরএস গুলে নিয়েছি তাতে। সময় হচ্ছে ঘড়িতে এখন 1টা। আবার আমরা কন্টিনিউ করছি আমাদের জার্নি। এখনও 782 কিলোমিটার এখান থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্স। এই দেখো এখানকার রাস্তা রয়েছে পুরোপুরি ভিজে, এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। উইন্ডশিল্ডের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে। রেইনকোট পরতে হবে এবার। না দেখো এটা কার, তোমার ব্যাগে যদি এক্সট্রা কিছু জিনিস থাকে এর মধ্যে দিয়ে দিতে পারো। আমার সমস্ত লাগেজ সিস্টেম মানে সব কিছু ওয়াটারপ্রুফ তো ছিলই, আর আমরাও এখন ওয়াটারপ্রুফ হয়ে নিচ্ছি। এদিকে কোনো বৃষ্টিই নেই, পুরো একদম ক্লিয়ার ওয়েদার এদিকে। সামনের ওই মিটারে হয়তো আমার স্পিড শো করবে 112 দেখাচ্ছে, কিন্তু আমার গাড়ি চলছে 120-তে। এখানে দেখো ওয়েদার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, ওখানে হালকা হালকা নীল আকাশ আমরা দেখতে পাচ্ছি। লেফট সাইডে এইদিকে না রায়বেরিলি বলে একটা জায়গা চলে যাচ্ছে, লালগঞ্জ হচ্ছে এই জায়গাটার নাম। আর ন্যাশনাল হাইওয়ে 31 মনে হয় এদিকে রয়েছে। এ দেখো ঠিক 60 কিলোমিটার পরেই কিন্তু চলে এসেছে সেকেন্ড ফুড প্লাজা। আর আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেছে 146 কিলোমিটার, 146। এ দেখো আমাদের মাথার ওপরে ঘন কালো মেঘ, বাট এই মেঘ থেকে আপাতত বৃষ্টি হচ্ছে না। আর একটু আগে আমি দেখলাম আগ্রা এখান থেকে আর বাকি মাত্র 370 কিলোমিটার। ভাবো কালকে সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আজকে কোথায় চলে এসেছি। আমি যখন বাড়িতে থাকি না তখন মাঝে মাঝে আমি এরকম ভাবি যে বাইক নিয়ে বেরিয়ে কোথায় না কোথায় চলে যাই আমরা। সত্যি বলতে নর্মাল জার্নি থেকে বাইক জার্নি পুরোপুরি ডিফারেন্ট। বাইক নিয়ে বেরোলে কত কিছু মাথায় রাখতে হয়, বাইকের কেয়ার, নিজেদের কেয়ার, তার সাথে সাথে ওয়েদার, সব কিছুর কথা মাথায় রেখে কিন্তু রাইড করতে হয়। বাট গুরু এই আনকমফোর্টেবল জার্নি বা এই আনকমফোর্টেবল মোমেন্টগুলোই কিন্তু লাইফের খাতায় গল্প হিসেবে থেকে যায়। এই কথাগুলোই তোমার সারা জীবন মনে থেকে যাবে। কমফর্টের ভেতরে থাকা বা কমফর্টের ভেতরে ট্রিপ করার ভেতরে কিন্তু সেই ব্যাপারটা নেই যেটা বাইকের ভেতরে রয়েছে। এই আনকমফর্টের ভেতরে থেকেও কত মেমোরিজ তৈরি হয়। আমার যখন ফার্স্ট টাইম এই বাইকের টায়ারে প্রবলেম হলো রাজস্থান রাইডে, সেটা আমার সারা জীবন মনে থাকবে। কী রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, তার সাথে আমার ফার্স্ট লাদাখ ট্রিপে আমার সাথে কী কী হয়েছিল, এভরিথিং। সময় থাকতে থাকতে গ্রুপ বেরিয়ে পড়ো, কারণ একটা টাইম চলে গেলে তারপরে কিন্তু এগুলো করা পসিবল হবে না। আর আমার ভিডিওতে একজন আঙ্কেলও কমেন্ট করেছিলেন, দেখছিলাম আঙ্কেল বলছিলেন যে সব কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করার পর উনি 60 বছর বয়সে নাকি রাইড শুরু করেছেন। তো হ্যাটস অফ। আমি জানি না ওই বয়সে গিয়ে আমি কোনোদিন রাইড করতে পারবো কিনা। এরকম অনেক মানুষের সাথে আমি মিশেছি, তো এটা দেখে না সত্যি খুব ভালো লাগে। আর আমার এই বাইক যা মাইলেজ দিচ্ছে, আমি আরামসে এটাতে আমি আমার XUV3XO নিয়ে চলে আসতে পারতাম, অনেক কমফর্টের সাথে ড্রাইভও করতে পারতাম। বাট এই যে এক্সপিরিয়েন্স যেটা এখন করছি, টাইগার নিয়ে গঙ্গা এক্সপ্রেসওয়ে ক্রস করছি, এই গল্পটা কি তৈরি হতো না গুরু? সেই কারণে তো টাইগার নিয়ে আসা। আর টাইগারের এটা ফার্স্ট টাইম লাদাখ ট্রিপ। আর আমিও প্রথমবারের জন্য কোনো ডিফারেন্ট বাইক, এতদিন তো 3বার গিয়েছি, আমার KTM অ্যাডভেঞ্চার 390 নিয়েই গিয়েছি। এটা হচ্ছে প্রথমবার অন্য কোনো বাইক নিয়ে, মানে আমারই এর আগে Z900 ছিল, ওটা নিয়ে আমি সেরকম রাইড করিনি। অরুণাচল প্রদেশ গিয়েছিলাম শুধুমাত্র, বাট টাইগার ফার্স্ট টাইম লাদাখ যেতে চলেছে। আর এই সুন্দর র্যাপের সাথে যা সুন্দর সুন্দর ছবি আসবে, সেগুলো কিন্তু তোমরা সবই আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে দেখতে পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ওখানে কিন্তু শর্ট কন্টেন্ট আমরা পোস্ট করি, ইনফরমেটিভ কন্টেন্ট আমরা পোস্ট করি। তো ডেফিনেটলি চেক আউট করো, সাপোর্ট করো ওখানেও। चल रही हो जैसे हवा के संग मैं उड़ू लापता। এই দেখো লখনৌ আগ্রা লেফট সাইডে 1 কিলোমিটার পর থেকে রাস্তা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে লখনৌয়ের জন্য। চারিদিকে গ্রিনারিটা কি সুন্দর লাগছে না দেখতে, বিউটিফুল বিউটিফুল। পুরো আর 1 কিলোমিটারের ভেতরে আসছে রেস্ট এরিয়া, তো ওখান থেকে ফুয়েল আপটা করিয়ে নেবো। ট্যাঙ্কি তো ফুল হয়ে গেছে। E20 ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে পেট্রোল অ্যাডিটিভ মিশিয়ে দিই। আমার যেহেতু 20 লিটারের ট্যাঙ্কি, এই বোতলের হাফ বোতল ঢেলে দিলেই কাজ মিটে যায়।
আকাশের মেঘগুলো দেখতে না খুবই সুন্দর লাগছে, একদম ওপরে রয়েছে নীল আকাশ, আর নিচে সব কালো কালো মেঘগুলো যেন নিচ দিয়ে একদম আমাদের ঠিক মাথার ওপরে যেন ঘুরে বেড়াচ্ছে। দেখো এই জায়গাটা দেখো ভাই, এতক্ষণ বাইক চালিয়ে চালিয়ে না লিটারালি বোর হয়ে গেছিলাম, আর একটু হাত পাও ব্যথা করছিল, সে কারণে ভাবছি যে একজন তো পেছনে এরকম করছে তো সেই কারণে আমি ভাবছি যে না একটু ব্যায়াম করে নিই। এখন যে পোর্শন দিয়ে আমরা যাচ্ছি না, এটা কিন্তু পুরোপুরি রানওয়ে, মানে এমার্জেন্সি পারপাস ইউজ করার জন্য এই রানওয়েটা বানানো রয়েছে, ফাইটার জেট ল্যান্ড করার জন্য এরকমভাবে এত বড় করে এই জায়গাটা বানানো রয়েছে। হ্যালো, সময় হচ্ছে ঘড়িতে এখন 5:22, আর টোটাল সকাল থেকে কিন্তু 453 কিলোমিটার্স আমরা বাইক চালিয়েই ফেলেছি, আর মাত্র 415 কিলোমিটার বাকি হচ্ছে এখান থেকে চণ্ডীগড়। কিছু ফুড কোর্ট রাইট সাইডে, কিছু ফুড কোর্ট লেফট সাইডের দিকে রয়েছে। এখানে ইভি চার্জারও রয়েছে, ওই যে ইভি গাড়িগুলো ওখানে চার্জ হচ্ছে। যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওখানে ছিল ধাবাটা, মানে এখানকার যে ধাবা ফুড কোর্টটা, আর এখানে ওয়াশরুম ছিল, রোজ ওয়াশরুম ইউজ করে নিয়েছে, আর এখানে আমার বাইকটা পার্ক করা, আর এই যে এখানে আমি নিয়ে চলে এসেছি ওখান থেকে ছাঁচ, আর এখানে স্যান্ডউইচ। ছাঁচটা ভাই এখন 60 টাকা করে নিল এক একটা গ্লাস, আগের যেখানে খেয়েছিলাম এখানে 25 টাকা করে নিয়েছিল, বাট এটা একটু ঘন আর কি। এর মধ্যে অনেক কিছু মেশানো আছে। গরমে এই সমস্ত জিনিস খেতে থাকা দরকার। এখানে না মানে যত আমরা মিরাটের দিকে যাচ্ছি তত দেখছি এই সমস্ত এক্সপ্রেসওয়েগুলো না আরও বেশি অর্গানাইজড, এখানে সব কিছু চালু হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। একটু আগে যেখানে খেতে দাঁড়ানো মানে কত কিছু খাবার পাওয়া যাচ্ছে। চলো বেরোই, এখন 417 কিলোমিটার আমাদের যেতে হবে, 454 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি সকাল থেকে আমরা। অ্যাভারেজ স্পিড ছিল 103 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু হিউজ। আর টাইম লেগেছে 4 ঘন্টা 23 মিনিট। 4 ঘন্টা 23 মিনিটে আমরা 454 কিলোমিটার বাইক চালিয়েছি। আমরা কিন্তু আবার উঠে পড়েছি হাইওয়েতে, আর গুরু বাড়ি থেকে বেরিয়ে টোটাল কিন্তু 1310 কিলোমিটার আমরা চলে এসেছি। কালকে সকালবেলা বেরিয়েছিলাম, আর আজকে বিকেলবেলার ভেতরে 1310 কিলোমিটার ডান। আর হোটেলটা কি করা যায় সেটা আমি ভাবছি, দেখা যাক, যেতে থাকি। 1:11 বাজবে দেখাচ্ছে গুগল ম্যাপ পৌঁছাতে। আর চণ্ডীগড় যদি একবার আমরা পৌঁছে যেতে পারি না, তাহলে কিন্তু আমরা খুবই কাছে চলে যাব মানালির। আর এবার যেহেতু আমরা প্ল্যান করেছি লে মানালি হাইওয়ে দিয়ে যাব, আর লে মানালি হাইওয়ে আমি 2021 সালে লাস্ট গিয়েছিলাম, মানে ফার্স্ট টাইম। সেইবারও আমি সেরকমভাবে ব্লগ বানাতে পারিনি, কারণ কাশ্মীর হয়ে এন্টার করেছিলাম সেবার, আর লে মানালি হাইওয়ে দিয়ে এক্সিট করেছিলাম। তো আমার চ্যানেলে ওই রাস্তার কোনো ব্লগই নেই, কারণ তখন আমার কাছে যেই ক্যামেরাটা ছিল গোপ্রো ক্যামেরা, সেটা খারাপ হয়ে গেছিলো ওই ট্রিপে। তো সেটা একটা সময় ছিল ভাই, আর আজকে একটা সময়। তখন আমি কি করেছি, আর একটা নতুন গোপ্রো কিনবো সেটাই ভাবতে পারছিলাম না। বাট সেই টাইমও তোমরা আমার সেইবারের লাদাখ সিরিজটাকে অনেক ভাইরাল করিয়েছিলে, অনেক ভালোবাসা দিয়েছিলে, আর তার জন্যই আমি আমার জার্নিটা কন্টিনিউ করতে পেরেছিলাম, আমি আমার নতুন গোপ্রো কিনতে পেরেছিলাম। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইবারের ট্রিপটাকেও গুরু ভালোবাসা দিও, কারণ গুরু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমার কাছে কোনো মোটিভেশন নেই। তো চলো, মিরাটা দেখাচ্ছে 169 কিলোমিটার্স, সম্ভল হচ্ছে 60 কিলোমিটার্স। এই এক্সপ্রেসওয়ে দিয়ে এতটা রাস্তা আসার পর আর মাত্র বাকি ওই 140 কিলোমিটার। তার আগে আমি কিন্তু একটা টোল প্লাজা দেখতে পাচ্ছি। मतलब यहाँ क्या खत्म है गंगा एक्सप्रेसवे? नहीं खत्म नहीं है, 2 ग्रुपों में बांटा गया है। यहाँ अडानी ग्रुप खत्म है, वहाँ से IRB चालू है। अच्छा नेक्स्ट उधर भी पे करना पड़ेगा? আচ্ছা, এই যে এই পর্যন্ত যেটুকু আসলাম এইটুকু ছিল আদানি গ্রুপের। এরপরে আর একটু এরপর থেকে যে রাস্তাটুকু রয়েছে এটা IRV বলে কোনো একটা গ্রুপ আছে, তাদের রাস্তা। তো ওখানে গিয়ে আবার আমাদের টোল ট্যাক্স পে করতে হবে। এই পর্যন্ত ছিল 685 টাকা, তাহলে তো ভাই এক্সপেন্সিভই আছে। বন্ধু টাইম এখন ঘড়িতে 6:44, আর এখন কিন্তু কমপ্লিট হলো আমাদের আজকের জার্নির 503 কিলোমিটার। 110 হচ্ছে এই বাইকের সুইট স্পট, মোটামুটি ঠিকঠাক মাইলেজও দিচ্ছে, আর রাস্তা তাড়াতাড়ি কভার হচ্ছে। 120 বা 130-140-এ চললে না একদম মাইলেজ দেয়ই না, আর এখন দেখো 22-এর মাইলেজ দিচ্ছে। আর ওই উর্তের অ্যাডিটিভটা ইউজ করার পর তো মানে আরও একটু বেটারই মাইলেজ দিচ্ছে। হঠাৎ করে রাস্তায় ট্রাফিক বেড়ে গেল, দেখতে পাচ্ছ আমাদের সামনে কত গাড়ি। আমরা দিল্লির কাছাকাছি চলে যাচ্ছি, তো সে কারণে মনে হয় রাস্তায় এরকম ট্রাফিক বেড়ে গেছে। ভর্তি গাড়ি আমাদের সামনে, ভর্তি গাড়ি। আকাশের কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে, আর এখানে স্পয়লার লাগানো একটা নেক্সন, রাইট সাইড দিয়ে একটা BMW বেরোচ্ছে।
ইভি। ওইদিকের আকাশটা আবার কালো হয়ে এসেছে। বৃষ্টি হলে হয়তো আমরা চণ্ডীগড় পৌঁছাতে পারবো না, আর যদি বৃষ্টি না হয় তাহলে পৌঁছানোটা পসিবল। একটু কষ্ট হবে, বাট এনে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এই চারদিক দিয়ে গাড়ি শাঁসা করে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ এখানে সব কালো মেঘ রয়েছে। এই জায়গাটায় টেম্পারেচারটা হঠাৎ করে পুরো ডাউন হয়ে গেছে। পুরো অনেক দিন পর আমি গোধূলি দেখলাম, তাও আবার মিরাটের খুব কাছে থেকে। মানে আকাশটার কালার দেখছো পুরো একদম গোধূলি বেলায় যেমন কালার হয় না, পুরো সেরকম কিন্তু লাগছে। পুরো আমাদের নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী, আর এই ব্রিজটা হচ্ছে গঙ্গা নদীর ওপরে। আই থিঙ্ক এই জন্য হতে পারে এই এক্সপ্রেসওয়ের নাম গঙ্গা এক্সপ্রেসওয়ে। আমাদের সামনে একটা ইনোভা হাই ক্রস যাচ্ছে, ওকে আমি ফলো করছিলাম কারণ গাড়িটা বেশ ভালো চালাচ্ছে। আমি ওকে ফলো করে ও যেমনভাবে যাচ্ছে, যেদিক যাচ্ছে আমিও সেরকমভাবে যাচ্ছিলাম। এই যে সামনে যে ব্ল্যাক কালারের হাই ক্রসে যাচ্ছে, ওকে ফলো করেই আমি যাচ্ছি। একটু টেনে চালিয়েছি আর আমার গাড়ি রিজার্ভে চলে গেছে। 89 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। তো নেক্সট যে পেট্রোল পাম্পটা পাবো সেখান থেকে ফুয়েল আপ করে নেবো আমরা। সময় হচ্ছে ঘড়িতে এখন 7:36 আর কমপ্লিট হতে চলেছে আমাদের আজকের জার্নি 600 কিলোমিটার। গাজিয়াবাদ হচ্ছে লেফট সাইডে। বাবা, এ তো পুরো লাল হয়ে আছে ম্যাপ। হয় হয় হয়, জ্যাম জ্যাম জ্যাম। জ্যামে দাঁড়ালে আমার গাড়ি বাজে রকম মাইলেজ, মানে তেল খাওয়া শুরু করে দেয়। হাপুরের কাঠ রয়েছে লেফট সাইডে, তার জন্য কি জ্যাম। আর এখানে না রাস্তার এই সাইডে এই যে সাদা দাগটা দেখতে পাচ্ছ, এর ওপরে যদি আমি বাইকটা নিয়ে যাই দেখো কেমন শব্দ হবে। অ্যাকচুয়ালি এটা দেওয়া হয়েছে মনে হয় আমার রাতের বেলায় যদি কোনো ড্রাইভার ভুল করে রাইট সাইডে চাপিয়ে দেয়, ধরো ঘুম এসে গেছে তার, তাহলে সে হয়তো অ্যালার্ট হয়ে যাবে। টায়ারের বিশাল নয়েজ হয় এখানে। আর 48 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। উল্টো দিক দিয়ে আবার বাস কেন ঢোকালি রে ভাই। এই যে হাপুরের এই কাঠের জন্যই এখানে এতটা জ্যাম। আমার গাড়ি আর ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 27 কিলোমিটার। জানি না আগে পেট্রোল পাম্প আছে কিনা, বাট মিরাট আর এখান থেকে 20 কিলোমিটার মতো। মিরাটের কাছে গেলে আশা করা যায় আমরা পেট্রোল পাম্প পেয়ে যাবো। পেট্রোল পাম্প কিধার রে? क्या सर? पेट्रोल पंप पेट्रोल पंप तो सर यहाँ पे है नहीं, और पेट्रोल पंप नहीं है। नहीं सर, इस रोड पर नहीं है। মানে সামনে গিয়ে বললো কোথায় গোল চক্কর আসবে, সেখান থেকে লেফট সাইডের দিকে যেতে হবে। এই যে রোজের ফোনে ম্যাপ লাগিয়ে নিয়েছি, 4.8 কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্প রয়েছে। ফুল 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 নর্মাল নর্মাল। পুরো পেট্রোল ভরানো হয়ে গেছে কমপ্লিট। আর পেট্রোল ভরানোর পর আমি একটু ম্যাপে দেখছিলাম এখান থেকে চণ্ডীগড় এখনো 251 কিলোমিটার। আর রোজ ওয়াশরুমে গেছে। আর সত্যি বলতে হোটেল খুঁজে পাওয়া একটু চাপের বিষয়, সে কারণে আমি আমার একজন দাদা আছে সৌমদা বলে, ওই দাদাকে ফোন করেছিলাম। দাদা আমাকে একজনের কন্ট্যাক্ট নাম্বার দিলেন। উনি আর কি এই সমস্ত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস করেন। তো উনি আর কি আমার জন্য একটা হোটেল বুক করে দিচ্ছেন চণ্ডীগড়ে, কারণ ওখানে গিয়ে হোটেল খুঁজে পাওয়াটা সত্যি খুব চাপের হবে। হোটেল বুক থাকলে আমরা ওখানে গিয়ে শান্তিভাবে পৌঁছে যেতে পারবো। তো চলো এখানে হোটেলের ম্যাপটা লাগিয়ে নিই, তারপর এখান থেকে বেরোবো। এই মিরাট এই সমস্ত জায়গার উপর দিয়ে কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইমের জন্য যেতে চলেছি। আর শুনেছি এই সমস্ত শোনা কথা, এই সমস্ত জায়গাগুলো নাকি মানে অতটা সেফ নয়। টাইম এখন ঘড়িতে 8:28। উত্তরাখণ্ড তো খুবই কাছে, দেরাদুন হচ্ছে এখান থেকে 180 কিলোমিটার, আর 148 কিলোমিটার ছিল হচ্ছে হরিদ্বার। আচ্ছা, মিরাটের আরেক নাম কি জানো? স্পোর্টস সিটি। মেন টাউন দিয়ে যাচ্ছি তো এখন এই সমস্ত এলাকাটা পুরোপুরি কনজেস্টেড রয়েছে। ও দিল্লির থেকে অনেক ভালো। দিল্লি থেকে তো বাপরে বাপ যা জ্যাম থাকে। এই সমস্ত এলাকা থেকে বেরিয়ে কখন যে হাইওয়ে পাবো কে জানে। গঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে রাইড করে আসার আর এই মিরাট হয়ে আসার যে এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এর আগে আমি যখন 3বার লাদাখ গিয়েছি, আমি কিন্তু প্রত্যেকবারই দিল্লি হয়ে গিয়েছি। আর দিল্লির ভেতর দিয়ে গেলে যা জ্যাম ফেস করতে হয়, সে তুমি সকালে যাও কি বিকেলে যাও, মাঝরাতের ব্যাপারটা আলাদা। গঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে আসার এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ। আর দিল্লির থেকে তো ওয়ে বেটার মিরাটের ভেতর দিয়ে আসা। ভাই মিরাট অতটাও কনজেস্টেড না, কনজেস্টেড বাট দিল্লির কাছে তো ভাই কিছুই না। এখন টেম্পারেচার বাইরে রয়েছে 32.5 ডিগ্রি। এখানে লেখা রয়েছে থ্যাঙ্কস ফর ভিজিট টু মিরাট সিটি। আশা করা যায় আমি এবার মিরাট থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যালো গাইস, কার্নাল হচ্ছে এখান থেকে আর 103 কিলোমিটার। শামলি
শামলি হচ্ছে 61 কিলোমিটার। আই থিঙ্ক এরপর থেকে একটু ফাঁকা পাবো রাস্তা আমরা। গুরু এখন আমরা রাইড করছি NH 709A দিয়ে, আর এই রাস্তাটা মিরাট থেকে হচ্ছে চণ্ডীগড়ের দিকে, আর যাওয়ার পথে পড়বে হচ্ছে কুরুক্ষেত্র, তাছাড়া আরও অনেক জায়গা। বাট এই রাস্তাটা না খুবই ফাঁকা রয়েছে। একটা না অনেকটা রাস্তা কভার করে আসার পর আমরা দাঁড়িয়েছিলাম, একটু জলের ব্রেক নিলাম। দারুণ একটা রাস্তা দিয়ে যাচ্ছি বলো। রাস্তাটা বেশ ভালো। এই রাস্তাটা মেনলি সোজা গিয়ে মিশবে হচ্ছে কার্নালের সাথে, আর কার্নালের থেকেই কিন্তু সেই পুরোনো রাস্তাটা আমরা পেয়ে যাবো, পানিপথের রাস্তা। এই যে সামনে একটা জায়গা আসছে, জায়গাটার নাম হচ্ছে শামলি, আর এই জায়গাটা হচ্ছে শামলি ডিস্ট্রিক্টের ভেতরে। 701 কিলোমিটার টোটাল কমপ্লিট হয়ে গেছে আমাদের আজকে দিনের, আর এখনো 184 কিলোমিটার কিন্তু আমাদের যেতে হবে। বাবা, তাহলে কি আজকে টোটাল 900 কিলোমিটার কাছে বাইক চলে যাবে। ট্রেন যাচ্ছে সামনে, আর এখান থেকে দেখতে পেলাম লেফট সাইডে হচ্ছে দিল্লি 102 কিলোমিটার, আর সোজা হচ্ছে কার্নাল 40 কিলোমিটার। इधर भी गए आप कश्मीर लद्दाख की है হ্যাঁ, লাদাখ যাएंगे। कहाँ हो गया ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। এখন একটা ইন্টিগ্রেটেড চেকপোস্ট আমরা ক্রস করছি, এখানে লেখা রয়েছে কার্নাল পুলিশ। টাইম হচ্ছে ঘড়িতে এখন 10:30, আর 746 কিলোমিটার অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে সাথে সামনে দেখতে পাচ্ছি হাইওয়ে NH 44। এই সমস্ত এলাকায় রাতের বেলাও যা গরম না, বিশাল গরম লাগছে। আম্বালা রাইট সাইডে 84 কিলোমিটার। এই যে হচ্ছে আমাদের সামনে NH 44, লেফট সাইডে দিল্লি, রাইট সাইডে হচ্ছে অমৃতসর। ওয়াও, রাইট সাইডে কি সুন্দর একটা গুরুদুয়ারা। তো গুরু ফাইনালি আমরা উঠে পড়েছি NH 44-এর ওপরে, আর এখান থেকে অমৃতসর হচ্ছে 330 কিলোমিটার, আর জালন্ধার হলো 200 সামথিং কিলোমিটার। বাট আমাদের ডেস্টিনেশন আর বেশি রাস্তা নেই, 136 কিলোমিটার। এই সমস্ত এলাকায় রাস্তার ধারে সব মানে রাজপ্রাসাদের মতো সব ধাবা রয়েছে। আর একটা ইনফরমেশন তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, পানিপথ, সোনিপথ এই সমস্ত জায়গার উপর দিয়ে কিন্তু আমাদের আসতে হয়নি, পুরো জায়গাটাকে কিন্তু বাইপাস করে আমরা চলে এসেছি। আর আকাশে দেখো ধোয়া। লাস্ট টাইম এইটুকু রাস্তা কভার করতেই মোটামুটি আমরা 3-4 দিন লাগিয়ে দিয়েছিলাম, আর এইবার আমি আর রোজ দুজন রয়েছি, আমরা 2 দিনে এইটুকু রাস্তা কভার করে ফেলেছি। ক্যা হুয়া ব্রো, চলে এসছি তো, চণ্ডীগড় চলে এসছি। চল হালকা পাতলা কিছু একটু খাবার দাবার খেয়ে নিই, আর 86 কিলোমিটার বাকি। A few moments later. চণ্ডীগড়, সিমলা সব হচ্ছে লেফট সাইডে, লুধিয়ানা হচ্ছে রাইট সাইডে। এই যে হরিয়ানার গেট। গুরু এক্সপ্রেসওয়েতে এত ট্রেনে চালানোর পরেও তারপরে রাতেও মোটামুটি ঠিকঠাক স্পিড মেনটেন করে আমরা এগোচ্ছি। তো সারাদিনে ওভারঅল কিন্তু আমাদের গাড়ি আছে মাইলেজ দিয়েছে 17.5 কিলোমিটার পার লিটারের, আর এটা কিন্তু একদম ঠিকঠাকই একটা 900 সিসির বাইকের জন্য। আর স্পিডটাও মোটামুটি 120 এরকম অ্যাভারেজ ছিলই আমাদের। 12:06 বাজে এখন ঘড়িতে। এখন টোল প্লাজা ক্রস করছি আমরা। এই টোল প্লাজাটার নাম মানে এখানে লেখা রয়েছে হচ্ছে আম্বালা চণ্ডীগড় এক্সপ্রেসওয়ে। টাইম হচ্ছে ঘড়িতে এখন 12:21, আর ফাইনালি আমরা কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি এখন চণ্ডীগড়। বাট আমার হোটেল এখনো আমার কারেন্ট লোকেশন থেকে 20 কিলোমিটার দূরে। ফাইনালি আমরা কিন্তু হোটেলে চলে এসেছি। আজ এই দাদার কথা বলছিলাম, সেই দাদা কিন্তু আমাদের জন্য দারুণ একটা হোটেল বুক করে রেখেছিল। তো চলো রুমে যাই, রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি সবকিছু। আর আজকের ডেটাটা তোমরা দেখে নাও, 885.9 আর অ্যাভারেজ স্পিড ছিল এটা। তো চলো বাইকটা পার্ক করি, লাগেজ আমি পাঠিয়ে দিয়েছি ভেতরে, তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর তোমাদের বলি, হোটেলে ঢোকার পর আমাদের ফার্স্ট কাজ কি হয়? এখন তো দেখো স্নান হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একদম ফ্রেশন আপ হয়ে চলে এসেছি তোমাদের সামনে। খেয়েছি আজকে ডমিনোজের পিৎজা, আর ডমিনোজের কিছু একটা পাওয়া যাচ্ছে উইংস টাইপের, সেটা মেনলি। এখানে আর কোনো কিছু খাবার অ্যাভেলেবেল নেই, জোম্যাটোতেই এটা পেলাম, তো এটা দিয়েই ডিনার করতে হলো আজকে আমাদের। আর এই যে রোজ তো এখন খাচ্ছে, রোজের এখনো খাওয়া হয়নি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে, প্রচন্ড খিদে পেয়েছিল, তো খিদে পেটে সব ভালো। আর যদিও ডমিনোজের পিৎজা এমনিও ভালো। আর গুরু এবার তোমাদের বলি যে হোটেলে ঢোকার পরে ফার্স্টে আমি কি করি, আমি ফার্স্টে জামা প্যান্ট না ছেড়েই বসে পড়ি হচ্ছে ডেটা ট্রান্সফার করার জন্য। এই যে আমার ল্যাপটপের এখানে কাজ চলছে, জিনিসপত্র চার্জে লাগানো, এই সমস্ত হচ্ছে আমার কাজ। আর রোজের কাজ হচ্ছে এই যে জামা কাপড় যা দেখতে পাচ্ছ সব কিন্তু রোজ রুমে ঢুকেই আগে বাথরুমে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেচে মেলে দেয়। আর এটা তো গেলে আমাদের কথা, আমরা না হয় এটা করি। আর যার জন্য আজকে এত সুন্দর জায়গায় থাকতে পেরেছি সেটা হচ্ছে আমাদের দাদা বাপিদাই মেনলি আমাদের জন্য এত সুন্দর একটা রুম বুক করে রেখেছিল। সেই কারণে কিন্তু রাত 1-1:30 সময় আসার পরেও কিন্তু আমাদের কোনো হোটেল খুঁজতে হয়নি, আর আরামসে আমরা চেক ইন করে হোটেলের ভেতরে আসতে পেরেছি। আর এই হোটেলের ডিটেলসের ব্যাপারে যদি আমি বলি, এই হোটেল বুকিংয়ের জন্য কিন্তু তোমরা বাপিদাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। বাপিদার মেনলি একটা ট্রাভেল এজেন্সি রয়েছে, নাম হচ্ছে তার উইংস অফ ওয়াইল্ড। এখানে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এখানে গিয়েও ভিজিট করতে পারো। তারা কিন্তু আমাদের দেশের ভেতরে ট্যুর থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ট্যুর সব কিছু অ্যারেঞ্জ করে। দাদা যেহেতু আমাকে একটা এত সুন্দর রুম খুঁজে দিতে হেল্প করেছে, সে কারণে আমার তরফ থেকে একটা ছোটো শাউট আউট বাপিদাকে। তোমরা কিন্তু ডেফিনেটলি তার পেজ চেক আউট
আউট করো। আর সত্যি রুমটা খুবই সুন্দর। আর আমার প্ল্যান হচ্ছে যে আমি কথা বললাম দাদার সাথে যে দেখো এইবারের ট্রিপে আমি আর রোজই শুধু এসেছি, মানে আমাদের সাথে আর কেউ নেই। কোথাও গিয়ে হোটেল খোঁজা বা হোটেল যদি না পাই সেখান থেকে অন্য জায়গায় যাওয়া, এটা খুবই একটা হেক্টিক একটা সিচুয়েশন। তাদেরকে সব জায়গায় আবার ঠিকঠাক নেটওয়ার্কও পাওয়া যায় না। তো যা যা স্টে, যা যা ইনফরমেশন আমি পাবো, রুটের আপডেট থেকে শুরু করে স্টে, নেচার সব কিছু দেখাবো তোমাদেরকে। সেখানে জুড়ে থাকো। এই ব্লগটা আর বেশি বড় করছি না। জার্নি যতটাই হোক না কেন, যদি তোমরা ভালো একটা স্টেতে এসে থাকো না, তখন দেখবে মনটা কেমন রিল্যাক্স হয়ে যায়, যে না ঠিক আছে একটা ভালো সুন্দর জায়গা। তোমার ঠিকঠাক পছন্দ হয়েছে তো? আমার তো খুব পছন্দ হয়েছে। আমি ফার্স্টে যখন দেখেছিলাম, আমি দেখেই তখন বলেছিলাম যে ঠিক আছে চলো চণ্ডীগড় চলে যাই, মাঝখানে আর থাকার কোনো দরকার নেই, চলেই যায় একেবারে। 2:06। চলো আমরা যাই এবার ঘুমাতে, কারণ ঘুম থেকে উঠে আমাদের অনেক কাজ করতে হবে, এডিট করতে হবে, প্যাকিং করতে হবে, তারপরে আবার জার্নিও করতে হবে। আর একটা জিনিস, ভিডিও ডিসক্রিপশন বক্স কিন্তু চেক করতে বলো না, ওখানে কিন্তু সমস্ত ডিটেলস আমি প্রোভাইড করে দেবো তোমাদেরকে। তো চলো টাটা, বাবাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।